ওকে, আজকে আমাদের এজেন্ডা হলো এগুলো কভার করা, আর ঈদের পরে এগুলো কভার করলে আমাদের সিলেবাস শেষ। একটা জিনিস একটু দেখাই রাখি আপনাদের। আজকের পরে আমরা 6 তারিখে মিট করব। তো আমাদের এই 6 তারিখে মিট করার পরে এর মধ্যে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। সো আপনারা 18 বা 17, 18 বা 19 তারিখে 18 তারিখে মোস্ট লাইকলি যে আপনাদের প্রজেক্ট সাবমিট করবেন ফাইনালটা। তাহলে এই যে লাস্ট উইক যেটা দেখছেন ফাইনাল আগে, এই উইকে আমরা আমাদের প্রজেক্ট ভাইবা গ্রুপ ওয়াইজ স্লট করে ফেলবো। আর 29 তারিখ থেকে আপনাদের ফাইনাল শুরু 6 তারিখ পর্যন্ত। তো কাজে এই বন্ধের মধ্যে আপনাদেরকে কাজ একটু আগায় রাখতে হবে, না হলে টাইম ইস্যুতে। ওকে স্যার, ইউএমএল সাবমিশনটা কবে? ইউএল সাবমিশন তো ফাইনাল ভার্সন তো ফাইনালের সাথেই দিবেন 18 তারিখ বা 17। এমএস2টা স্যার, এমএস2 ফাইনাল ভার্সনটা 18 তারিখ দিবেন, কিন্তু ভার্সন 1টা 5 তারিখের মধ্যে দিতে হবে। ওটাই জানতে হচ্ছে। ওকে, তা এখন আমরা এগুলো কভার করব। ওকে, সো লেটস বিগিন। আচ্ছা, এই কোশ্চেনটা দিয়ে কি বোঝাতে যাচ্ছেন? Why is the value of a static field not supplied as a constructor parameter? বলেন। স্যার, বিকজ স্ট্যাটিক ফিল্ড আমরা যখন কল করি ওরা ইউজুয়ালি কল করা যায় না, মেথড কল করা যায়। সো আমরা ফিল্ড কখনো কল করি না। আবার বলেন। ও রাইট, আমি স্ট্যাটিক মেথড ভাবতেছিলাম। ফিল্ড, স্ট্যাটিক ফিল্ড। নো আইডিয়া স্যার। ওকে, তাহলে এটা বলেন কনস্ট্রাক্টরের প্যারামিটার কেন পাঠানো হয়? স্যার, আমরা যদি একটা ক্লাসের হ্যান্ডেল ক্রিয়েট করতে চাই ওইটা বানানোর জন্য। না, যখন আমরা নিউ মেমোরি অ্যালোকেট করি তো ইনস্ট্যান্স ক্রিয়েট হয়, এবং সেখানে আমরা কনস্ট্রাক্টরের প্যারামিটার পাঠাই কেন? প্যারামিটারের কাজ কি? ইনস্ট্যান্সিয়েট করা। ইনস্ট্যান্সিয়েট তো প্যারামিটার ছাড়াও করতে পারেন। জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর আছে না? রাইট, কিন্তু প্যারামিটার কেন দেওয়া হয়? স্যার, কনস্ট্রাক্টর স্যার আমার যতটুকু মনে আছে এটাকে স্পেশাল মেথড বলা হয়। ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হলো যে প্যারামিটার কেন দিয়ে এটা কনস্ট্রাক্টরে? প্যারামিটার স্যার এই ডেটাটা দিয়ে স্টার্ট করার জন্য। এই ডেটাটা দিয়ে স্টার্ট করার জন্য কি স্টার্ট করবেন? যে আমি এখন ইনিশিয়ালাইজ করছি, আমার শুরুতেই এই ভ্যালুগুলো যাতে থাকে। ইয়েস স্যার। একটা পার্ট হচ্ছে ইনিশিয়ালাইজ করার জন্য, আর আরেকটা হচ্ছে আমার বাকি ওয়ার্কিং যদি থাকে ওটাকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য। দুইটা কনস্ট্রাক্টর। না ঠিক আছে, কিন্তু আপনি যখন প্যারামিটার দিচ্ছেন না তখন এক জিনিস, কিন্তু আপনি যখন একটা প্যারামিটার দিচ্ছেন ওই প্যারামিটারের ইউজ কি? স্যার, ওই যে ইনিশিয়াল ভ্যালুগুলোকে রিপ্লেস করে কাজ করব। ইনিশিয়াল ভ্যালু সেট করা কার যে ম্যাট্রিক্স হতে পারে, যদি আমি ম্যাট্রিক্স নিয়ে কাজ করি ম্যাট্রিক্স হতে পারে, কমপ্লেক্স নাম্বার হলে ম্যাট্রিক্সের তো ইনিশিয়াল ভ্যালু হবে না। ধরেন আপনার এমপ্লয়ির তো ইনিশিয়াল ভ্যালু হবে না, ফিল্ডের ইনিশিয়াল ভ্যালু। ইয়েস স্যার। আচ্ছা, কোন ফিল্ড? নন স্ট্যাটিক ফিল্ড। ইয়েস স্যার। কারণ স্ট্যাটিক ফিল্ডের মেমোরি ডাজ নট বিলংস টু ইনস্ট্যান্স। কাজে কনস্ট্রাক্টর তো ইনস্ট্যান্সের ফিল্ডকে, ইনস্ট্যান্স লেভেল যে ফিল্ডগুলো আছে তাদেরকে ইনিশিয়াল ভ্যালু সেট করে উইথ দ্য প্যারামিটার। এখন স্ট্যাটিক ফিল্ড যদি আমি কনস্ট্রাক্টরে দেই এটা ইললজিক্যাল। বুঝতে পারছেন? না বুঝলে কোশ্চেন করেন, না কনফিউশনের থেকে না বুঝলে কোশ্চেন করেন।
দেখেন, the value of static field is not dependent on the creation of instance, কারণ এটা একটা shared value. Static field, shared value. So shared value আমার পুরা স্টুডেন্টের ইউনিভার্সিটি নেম হচ্ছে আইইউবি, এই আইইউবিটা হচ্ছে শেয়ার্ড ভ্যালু। এটা নতুন স্টুডেন্ট অ্যাড হইলেই কি না হইলেই কি, তাহলে নতুন স্টুডেন্ট ক্রিয়েট করার সময় প্রত্যেকবার আমি কেন ইউনিভার্সিটির নাম প্যারামিটার হিসেবে দিব? দ্যাট ইজ ওয়াই আমরা এটা করি না। সো কনস্ট্রাক্টর ইজ দ্য প্যারামিটার টু সেট দ্য ইনস্ট্যান্স স্পেসিফিক ফিল্ড for this particular instance. So therefore it is illogical to supply static field value as a constructor parameter. এটা কি বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমরা যদি এটা টেস্ট করি, তাহলে আমার এই আইরাস প্রজেক্টে আমার লেটস সে স্টুডেন্ট ক্লাসে আমাদের এখন আমরা একটা ফিল্ড রাখতে চাই ইউনিভার্সিটি নেম। ওকে, তো তাহলে আমার এখানে একটা ইউনিভার্সিটি নেম আমি একটা প্যারামিটার রাখলাম। তাহলে দেখেন ইউনিভার্সিটি নেম এটা স্ট্যাটিক। এখন আমার এই স্টুডেন্ট এক্সটেন্স ইউজার, তাহলে ইউজার থেকে আমি ফিল্ড পেলাম 6টা আইডি নেম। ওকে, আমি 6টা ফিল্ড পেলাম, যে আইডি নেম জেন্ডার ইমেল ডেট অফ বার্থ ডেট অফ জয়নিং, এই 6টা ফিল্ড পেলাম আমি। আর স্টুডেন্ট ক্লাসে গিয়ে আমি আরো 5টা ফিল্ড অ্যাড করলাম, তাহলে মোট 11টা ফিল্ড। এখন আমি বলছি যে স্ট্যাটিক ফিল্ড আরেকটা অ্যাড করলাম 12টা ফিল্ড। তো আমার এই কনস্ট্রাক্টর যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা প্যারামিটার আছে। তা আমি যদি এটা ডিলিট করে দিয়ে নতুন করে জেনারেট করি, তাহলে আমার 12টা প্যারামিটার আসা মনে হতে পারে যে 12টা প্যারামিটার থাকা উচিত, কিন্তু যেহেতু ওটা একটা স্ট্যাটিক ফিল্ড, আমার কিন্তু আসলে 12টা প্যারামিটার দেখেন ওটা এখানে লিস্টেই নাই। আমি যে ইউনিভার্সিটি নিয়ে একটা ফিল্ড দিলাম ওটা কিন্তু সে কনস্ট্রাক্টর লিস্টে সাজেস্ট করছে না। সো দেয়ারফোর স্ট্যাটিক ফিল্ড এই 11টাই আছে। স্ট্যাটিক ফিল্ড ইজ নট গিভেন অ্যাজ প্যারামিটার টু দ্য কনস্ট্রাক্টর, কারণ এটা প্রত্যেকটা নতুন স্টুডেন্টের জন্য আইইউবির ভ্যালু তার আমি নতুন করে সেট করব না। তাহলে আমি কেন ইউনিভার্সিটি নেম এখানে সাপ্লাই দিব? এটার এটা এটা ওয়ান পিস মেমোরি বিলংস টু ক্লাস। ওকে, স্যার স্যার একটা কোয়েশ্চেন স্যার, এটা তো স্যার আমি অ্যাজ এ প্রোগ্রামার বুঝবো, বাট না না আইডি কেন বুঝতে থাকবে না? আপনি তো বলতেছেন যে এটা স্ট্যাটিক ফিল্ড, বাই ডেফিনিশন স্ট্যাটিক ও ফিল্ড। ও আচ্ছা 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 আপনি তো আচ্ছা, বলে দিয়েছেন এটা স্ট্যাটিক, ঠিক আছে? আচ্ছা। ওকে, জি স্যার। তো তাহলে এটা আমরা করি না। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন হলো যে যদি আমরা কনস্ট্রাক্টরের স্ট্যাটিক ফিল্ডের ভ্যালুটা সেট না করি, তাহলে এটাকে কোথায় সেট করব বা কখন সেট করব? নাও হোয়াট ইজ ইউর অ্যান্সার? স্যার আমরা এটা যেহেতু শেয়ার্ড ভ্যালু আগে দিয়ে দিব বিফোর দ্য ক্রিয়েশন অফ এনি ইনস্ট্যান্স। কিভাবে? স্যার ক্লাস বানানোর সময়। ওকে, তাহলে অপশন 1 হলো সেট দ্য কমন বা শেয়ার্ড ভ্যালু যদি জানা থাকে at the time of declaration, like this. ওকে জি স্যার। অথবা অথবা আপনার যদি ভ্যালুটা জানা না থাকে, just declare it and use setter method later on when the value will be decided. When the value will be decided. তাহলে আপনি যদি জানা থাকে ভ্যালু কোড করার সময়, অর্থাৎ আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে গিয়ে জানেন যে হোয়াট উইল বি দ্য ভ্যালু, তাহলে এটা দিয়ে দিতে পারেন। আর যদি এমন হয় যে না শেয়ার্ড ভ্যালু বাট ইট উইল বি ক্যালকুলেটেড লেটার অন, যেমন আপনার নাম্বার অফ অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, নাম্বার অফ অ্যাক্টিভ পার্টিসিপেন্ট বা কতজন লাইভ দেখছে আপনার, এই কাউন্টটা আপনি দেখতে পান। প্রত্যেকটা সেশন অবজেক্টে একই ভ্যালু থাকে, কিন্তু এই ভ্যালুটা রান টাইমে ডিসাইড হয়। সো তখন আপনি সেটার দিয়ে এটাকে আপডেট করতে পারেন। ওকে, তো সেক্ষেত্রে আপনি এইভাবে দিয়ে রাখতে পারেন, পরে সেটার দিয়ে এটাকে আপডেট করতে পারেন।
So static value is can be changed. Okay, static value is not fixed value, but you can, যেহেতু কমন ভ্যালু আপনি ডিক্লারেশনের সময় দিয়ে দিতে পারেন, অথবা পরে কোন এক সময় সেটার দিয়েও সেটা করতে পারেন। এটা কেন বুঝতে পারলাম? জি স্যার। ওকে, তাহলে আমরা যদি আমাদের কোডে যাই, তাহলে দেখেন আমি যদি এটা এখন ডিক্লেয়ার করে রাখছি, তাহলে এখন আমার কিন্তু ইউনিভার্সিটি নেম, আমি যদি মেইন অ্যাপ্লিকেশনে যাই, আমার এই যে আমার এখানে নিউ স্টুডেন্ট, এখন আমি এখানে বলতেছি কি যে গেট ইউনি নেম, তাহলে এটা নাল আসবে, আর সেটার দিয়ে আমি এটাকে চেঞ্জ করে দিলাম। বা যদি আমি এটাকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আইইউবি দিয়ে রাখি, ঠিক আছে, আমি ইনিশিয়াল ভ্যালু দিয়ে রাখলাম আইইউবি, তো সেক্ষেত্রে আমার এই এখানে প্রথমবার আমাকে আইইউবি দেখাবে, পরে আমি সেটার দিয়ে আপডেট করে ফেললাম, তো পরের বার আমাকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি দেখাবে। ওকে, ঠিক আছে। তো তাহলে এটা যদি রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে সেটাই আসবে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমবার সে দেখাচ্ছে আইইউবি, পরে সে সেটাতে আপডেট করার পরে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্ট্যাটিক ফিল্ড কিভাবে অ্যাসাইন করতে হয়, নট থ্রু কনস্ট্রাক্টর। ওকে, নেক্সট কোশ্চেন হলো যে হোয়াট ইজ ফাইনাল ফিল্ড? স্যার, a field that will not be changed. ওকে, মানে কি? মানে স্যার, একটা ফিল্ডের ইনফরমেশন আমি আর সেট করতে পারবো না পরে, এখন যেটা দিব এটাই। ওকে, the value cannot be changed. Field value The value. বা content cannot be changed. ওকে, ফাইন। তো নেক্সট কোশ্চেন হলো তাহলে when to assign the initial value? ওকে, তার আগে আপনি আমাকে বলেন, এই যে আমরা স্টুডেন্ট ডাটা দেখলাম, তো এই স্টুডেন্ট ডাটার মধ্যে আমার কোন ফিল্ড গুলো কোয়ালিফাই করতে পারে অ্যাজ এ আমি যদি বলি যে ফাইনাল ফিল্ড, তাহলে আবার যদি রান করি আপনি ফিল্ড গুলো দেখতে পাবেন। তাহলে এই যে স্টুডেন্টের যে ফিল্ড গুলো আছে, হ্যাঁ, যেমন ধরেন এটা যদি ধরি, এই যে দিস আর দ্য ফিল্ডস অফ স্টুডেন্ট, এর মধ্যে ফাইনাল ফিল্ড হিসাবে কোনগুলো কোয়ালিফাই করে? স্যার, জেন্ডার। জেন্ডার, অনলি জেন্ডার? ইয়েস স্যার, আর কিছুই না। কেন? ডেট অফ বার্থ, ক্যান ইউ চেঞ্জ দ্যাট? ও, ডেট অফ বার্থ, রাইট, সরি। হোয়াট অ্যাবাউট আইডি? আইডি could also be final. তার মানে দেয়ার ক্যান বি মাল্টিপল ফিল্ডস যেগুলো ভ্যালু আমরা চাইবো না। স্যার জেন্ডার কে স্যার, জেন্ডার তো স্যার এটা ফিক্স থাকবে, রাইট? ফিক্সড, সেটাই বলছি যে জেন্ডার ক্যান অলসো কোয়ালিফাই অ্যাজ এ ফিল্ড যার ভ্যালু আমরা চেঞ্জ করতে চাই। চাই না, আচ্ছা আমরা চাই না, সো এটা তাহলে স্যার লিখিয়ে নিতে হবে। মানে আমরাই তো ডিসাইড করব যে কোনটার ভ্যালু আমরা চেঞ্জেবল রাখবো, কোনটার ভ্যালু আমরা চেঞ্জেবল রাখবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন আপনি আর্গু করতে পারেন ট্রান্সজেন্ডার যারা সার্জারি করে যে, হ্যাঁ ওটাই জন্য স্যার, এই আলোচনায় গিয়ে তো স্যার লাভ এই নাই। কোশ্চেনটা আমার অ্যাপ্লিকেশনের কনটেক্সট আমাকে ডিসাইড করতে হবে। এখন আইরাসের কনটেক্সটে আমি যদি মনে করি জেন্ডার ইজ নন চেঞ্জেবল, তাহলে নন চেঞ্জেবল। স্যার সো সেম গোস ফর ডিপার্টমেন্ট মেজর মাইনর। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে মেজর চেঞ্জ করা যাবে না, এটাই ইউনিভার্সিটি রুল, তাহলে যাবে না। কিন্তু আইবিতে এটা অ্যালাউ করে, তো আইবিতে এটা আপনি ফিক্সড করবেন না। আচ্ছা, তো কাজে এটা হার্ড এন্ড ফাস্ট কোনো রুল নাই। তবে প্রাইমারি ফিল্ড হলে অবশ্যই সেটাকে, না প্রাইমারি ফিল্ড হলেও যে সেটা চেঞ্জ করা যাবে না তা না, সেটা ইউনিক হইতে হবে, এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট। ইউনিক হওয়া আর ফিক্সড করে দেওয়া তো দুটো আলাদা জিনিস। ওকে, তাহলে আমরা এখানে অনেকগুলো ফিল্ডই কিন্তু আপনি দেখতেছেন যে সে কোয়ালিফাই করে টু বি ফাইনাল, তাই না? আচ্ছা, এখন কোশ্চেন হলো যে এই ফাইনাল ফিল্ডের ভ্যালু আপনি কিভাবে অ্যাসাইন করবেন? ওকে, ধরেন আপনার আইডি যদি আপনি ফাইনাল করতে চান, তাহলে এটার ভ্যালুটা আপনি ইনিশিয়াল ভ্যালুটা যেটা চেঞ্জেবল না, সেটা আপনি কোথায় অ্যাসাইন করবেন? তার মানে ফাইনাল ফিল্ড আপনি কনস্ট্যান্টের মতো ট্রিট করতেছেন, তো এটার ভ্যালুটা আপনি কোথায় অ্যাসাইন করবেন বা কখন?
বা কিভাবে? স্যার এটা ইনস্ট্যান্স ক্রিয়েট হওয়ার পরে অ্যাসাইন করব। মানে হাউ? কনস্ট্রাক্টর ইউজ, সেটার ইউজ করে। সেটার ও, যদি ইউজ করেন, এটা সেট করা যাবে না। আপনি যদি সেটার ইউজ করেন, ইউ আর আপডেটিং দ্য ভ্যালু। রাইট। আপনি তো বাই ডেফিনেশন বলছেন যে ভ্যালু ক্যানট বি আপডেটেড। জি স্যার। স্যার হয়তো এটা আইদার অটো জেনারেট হবে কোনো একটা মেথড কলের জন্য। কিন্তু অটো জেনারেশন যদি না হয়, ডেট অফ বার্থ তো অটো জেনারেটেড না। তাহলে স্যার কনস্ট্রাক্টরই নিয়ে নিব। কনস্ট্রাক্টর আপনি বলছেন, ওকে। তো তাহলে আমরা যদি এখন এটাকে টেস্ট করি আপনার ভাষ্য অনুযায়ী, সো লেটস সে আমাদের ইউজার ক্লাসে আইডিটাকে যদি আমরা বলি ফাইনাল, তাহলে প্রোটেক্টেড ফাইনাল আইডি কেন করছি না? কেন বলতেছে যে এটাকে ইনিশিয়ালাইজ করা হয় নাই। কনস্ট্রাক্টরেও তো আসলে আপনি অ্যাসাইন করেন, এই যে প্যারামিটারকে ফিল্ডে অ্যাসাইন করেন। অ্যাসাইন করা মানে হলো ডিক্লারেশনের পরে ভ্যালু সেট করতেছেন। তো এটা যেহেতু প্রিমিটিভ, এটা ডিক্লেয়ার করলেই তো এটার মেমরি চলে আসে। সো কনস্ট্রাক্টরে দিলেও কিন্তু বেসিক্যালি ইউ আর ট্রাইং টু আপডেট দ্য whatever the মানে গার্বেজ ভ্যালু বা whatever the value is there in those bytes in the RAM, আপনি সেটাকে রিপ্লেস করতেছেন উইথ নিউ ভ্যালু। তো কাজেই ও এটাকেও অ্যালাউ করতেছে না। তো ও তখন বলতেছে যে না, তুমি ফাইনাল ফিল্ডের ভ্যালু অ্যাকচুয়ালি তোমাকে ডিক্লারেশনের সময় দিয়ে দিতে হবে। এই যে এখন সে অ্যাকসেপ্ট করতেছে। ওকে। নট ওকে, প্রবলেমটা কি তাহলে? তাহলে তো স্যার এটা ফাইনাল না, আইডি যেটা আমরা চিন্তা করলাম, Right. ডেট অফ বার্থ যেগুলো চিন্তা তাহলে করলাম। এট দ্য টাইম অফ মেমোরি লোকেশন তো ভালো কথা, কিন্তু এটার ভ্যালুটা আমরা যখন সেট করতে যাব, দেখেন ফাইনাল ফিল্ডস ভ্যালু মাস্ট বি অ্যাসাইন্ড ইন দ্য ডিক্লারেটিভ স্টেটমেন্ট while declaring the field। তাহলে ফাইনাল ফিল্ড ডিক্লেয়ার করার সময় আমাকে এটার ভ্যালুটা দিয়ে দিতে হবে। তার মানে স্ট্যাটিক ফিল্ডের মতো ফাইনাল ফিল্ডের ভ্যালু ইজ অলসো শেয়ার্ড বাই দ্য ইনস্ট্যান্সেস। তো এটা যদি আমরা প্রমাণ দেখতে চাই, তাহলে আমি এখন এটাকে করলাম কি ফাইনাল। তাহলে এই দেখেন দিস ডট আইডি, এটা কিন্তু আর অ্যালাউ করতেছে। তো এটাকে এখন আমি যদি কমেন্ট করে দেই লাইক স্ট্যাটিক ফিল্ড, এটাও এখন শেয়ার্ড ভ্যালু। তো সেটার প্রুফ যদি আমরা দেখতে চাই, এটা আমরা এখানে দেখতে পারবো। তো প্রথমে আমি একটা স্টুডেন্ট ক্রিয়েট করেছি, কি ক্রিয়েট করলাম যে স্টুড আর হচ্ছে স্টুড2। তা আমি যখন এই দুইটা টু স্ট্রিং প্রিন্ট করব, দুইটারই ভ্যালু দেখবো 1 2 3 4 5 6 7। তো তার মানে দ্যাট উইল প্রুভ দ্যাট লাইক স্ট্যাটিক ফিল্ড ফাইনাল ফিল্ড হচ্ছে এই যে সেটারে তখন সেটা অ্যালাউ করতেছে না। আচ্ছা, তাহলে দেখেন স্ট্যাটিক ফিল্ডের মতো ফাইনাল ফিল্ডটাও যে শেয়ার হয়ে যাচ্ছে তার প্রমাণ আমরা এখানে কি হলো, আমার এটা কোথায়? স্যার টার্মিনাল। কোথায় গেল? এটা স্যার মনে হচ্ছে নিচে ঢুকে গেছে, একটু উপরে করলে মানে চলে আসতে পারে। হ্যাঁ ওটাই। হ্যাঁ এই উপরে। এই যে দেখেন স্টুড এবং স্টুড2 both are sharing same value। ঠিক আছে? রাইট। So, তো therefore তাহলে আমার এই ডিফারেন্স কি? ডিফারেন্স হলো একটাকে চেঞ্জ করা যাবে, একটাকে চেঞ্জ করা যাবে না, এটাই ডিফারেন্স, বাট দুইটাই শেয়ার্ড। তাহলে আমি যে সেন্সে এটাকে ফাইনাল করতে চাচ্ছি ফর এ নন স্ট্যাটিক ফিল্ড, সেইটা তো আসলে ফাইনাল কিওয়ার্ড দিয়ে সলিউশন হবে না। তাহলে ইফ উই ওয়ান্ট টু মেক স্টুডেন্টস আইডি ফিল্ড টু বি কনস্ট্যান্ট,
বাট নট অ্যাজ এ শেয়ার্ড ভ্যালু, হোয়াট টু ডু? তো তখন ইউএস ক্লাস ডায়াগ্রামে আপনি যখন বলবেন যে রিড অনলি অ্যাজ এ ফাইনাল, প্রোগ্রামার উইল এনশিওর দ্য অ্যাবভ রিকোয়ারমেন্ট বাই কোড। তাহলে আপনি তখন ক্লাস ডায়াগ্রামে বলবেন যে এটা আমার একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইটালিক, তারপরে প্রোটেক্টেড আইডি ইন্ট, এইখানে আপনি বলে দিচ্ছেন কোয়ালিফায়ার, যেটা রিড অনলি মানে আমাদের আমাদের আন্ডারস্ট্যান্ডিং হিসাবে যেটা কনস্ট্যান্ট, মানে ভ্যালু চেঞ্জ করা যাবে না, আর ভ্যালু যখন অ্যাসাইন করবো এটা ইউনিক হতে হবে। এই দুইটা যখন আমি বলবো তখন প্রোগ্রামারকে এটা এনশিওর করতে হবে, ফাইনাল কিওয়ার্ড দিয়ে এটা সলভ করা যাবে না। ওকে, তাহলে এটা কিভাবে করতে পারি? তো তাহলে এখন আমরা যেমন অ্যাড নিউ স্টুডেন্ট টু ডাটাবেস মেনু আইটেম অন অ্যাকশন, তাহলে আমি আমার আইডিটা বের করে নিলাম টেক্সট ফিল্ড থেকে। এখন আমি দেখবো যে আইডিটা ভ্যালিড কিনা, অর্থাৎ এটা 7 ডিজিট কিনা, ওকে, এটা প্রথম দুইটা ডিজিট ইয়ার কে রিপ্রেজেন্ট করে কিনা, দ্যাট অলসো ক্যানট বি গ্রেটার দেন 25 বিকজ কারেন্ট ইয়ার ইজ 25, থার্ড ডিজিট শুড বি 1 2 or 3। তাহলে এইভাবে আমি দেখলাম যে এটা একটা প্যাটার্ন ম্যাচ করে, এটা একটা ভ্যালিড আইডি। এখন আমার একটা ইউটিলিটি ক্লাস আছে ডাটাবেস অ্যাক্সেসর, ওইখানে আমি চেক করতেছি যে ডুপ্লিকেট কিনা, ডুপ্লিকেট হইলে সে রিটার্ন করবে। তাহলে ডাটাবেস অ্যাক্সেসর আমি একটা ইউটিলিটি ক্লাস বানিয়ে রাখতে পারি, এটা একটা আইডিয়া, এটা আপনাকে করতে হবে তা না। তাহলে আমরা এটা আগে ইউজ করছি অন্য একটা এক্সাম্পলে। তো তাহলে যদি আমাকে ডুপ্লিকেট হয় ফলস দিবে, তাহলে ইফ নট ফলস মানে ট্রু হলে তখন আমি এটাকে নিউজ তৈরি করে এটাকে আমি ডাটাবেস বা ফাইলে সেভ করব। তাহলে এই যে এটা প্রথম কথা হলো যে ডুপ্লিকেট কিনা, ওকে, 1 নাম্বার সেটা। তারপরে এইটা আপনার ইউনিক কিনা, তাই না? তাহলে এটা আপনি দেখেন যে ভেরিফাই ডুপ্লিকেট অথবা আপনি এখানে এটাকে ইজ ডুপ্লিকেট স্যার এটা কি স্যার ভেরিফিকেশন আর ভ্যালিডেশনের কোডটা টু চেক ইজ ইউনিক, দেন ইজ ইউনিক, ঠিক আছে? তাহলে ইজ ইউনিক মেথড, আচ্ছা ঠিক আছে, আপনি চেক ফর ডুপ্লিকেশন রাখতে পারেন, সমস্যা। তাহলে আপনার এই যে ডুপ্লিকেট কিনা, ও তো আমাকে এটা ডাটাবেস থেকে ভেরিফাই করে দিবে, তাই না? তো ভেরিফাই যখন করে দিল, তখন আমি যদি একটা আইডি কে চেঞ্জ করতে চাই, তাহলে এটাকে এখন আমি কিভাবে এনশিওর করব? এটা আমি ইউনিকনেস এনশিওর করলাম, এখন আমাকে ভ্যালুটাকে আমি আপডেট করতে দিব না, এটা আমি কিভাবে এনশিওর করব? সো কনস্ট্রাক্টর আমি তখনই দিব যখন এটা ইউনিক, এবং লেটার অন আমি এটার ভ্যালুটাকে চেঞ্জ করতে দিব না। হাউ ক্যান আই এনশিওর দ্যাট? Sir, checking it against all the instances. একটা স্টেপ হলো প্রোগ্রামার will make sure that there is no setter for ID. তাহলে আইডির জন্য কোনো সেটার সে জেনারেট করবে না। আমরা তো চোখ বুঝে গেটার সেটার সবগুলো বানাই ফেলি, কিন্তু ক্লাস ডায়াগ্রামে যখন বলা থাকবে রিড অনলি, তখন সে সেটার দিবে না। তাহলে বাইরের কেউ এটার ভ্যালু আর চেঞ্জ করতে পারবে না, কিন্তু নিজের মেথড তো পারবে। নিজের মেথড তো ভ্যালু আপডেট করতে হইলে সেটার লাগে না, সে ডাইরেক্ট ওটাকে চেঞ্জ করে দিতে পারে না? তো প্রোগ্রামার হিসেবে তো আপনি নিজের মেথডে সেটা করবেন না। তাহলে আপনার ফিল্ডকে অ্যাক্সিডেন্টালি ভ্যালু সেট করতে পারবে অন্য আরেকটা ক্লাসের অথর। আপনি যদি সেটা না রাখেন, তাহলে কিন্তু এটা এনশিওর যে অন্য ক্লাসের কেউ আপনার এই ফিল্ডটাকে আপডেট করতে পারবে না, কারণ আপনার ইনহেরিটেন্সের চেইনে কোথাও সেটার মেথডটা নাই।
আর আপনি নিজের ক্লাসে আপনি ডিসিশন নিচ্ছেন এটা সেটা রাখবো না, তাহলে আপনি কেন আপনার অন্য মেথডে এটাকে আপডেট করবেন? So therefore, programmer will ensure that the value is not changed. Okay? বুঝতে পারলাম? জি স্যার। তাহলে এইভাবে আপনাকে এটা দিয়ে আপনি ভ্যালু চেঞ্জটাকে আটকাবেন, আর আপনি ভেরিফাই করে অন্যান্য যে ইউনিকনেস সেটা এনশিওর করতে হলে আপনাকে ডাটাবেস ভেরিফাই করতেই হবে। হুম। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখন হোয়াট ইজ ফাইনাল মেথড? ফাইনাল মেথড ওই চেঞ্জ করা যাবে না, অর্থাৎ মেথড ক্যানট বি চেঞ্জড বাই আদার। তো এটার মানে হলো অন্য আদার মানে আপনার মেথডটাকে অন্য কোনো ক্লাসে ওভাররাইড করে। এটা হচ্ছে তার মানে। আপনি যদি ওভাররাইড করতে দেন তাহলে একটা সাব ক্লাসে আপনার মেথডকে সে চেঞ্জ করে দিতে পারে না ওভাররাইড করে। জি স্যার। হ্যাঁ, কিন্তু আপনি যদি বলেন যে এটা ফাইনাল মেথড, এটা অ্যালাউড না। তা আসেন আমরা একটা এক্সাম্পল দেখি। তাহলে আমাদের এমপ্লয়ি ক্লাস যেটা আছে, নাও লেটস সে এখানে আমাদের দুইটা মেথড আছে। একটা হচ্ছে আমার অ্যাপ্লাই ফর লোন, এটা সেম ফর অল এমপ্লয়ি। It doesn't matter I am faculty or controller of exam or accountant. লোন অ্যাপ্লিকেশন সবার জন্যই সেম, যে আমার প্রভিডেন্ট ফান্ডের এগেনস্টে আমি লোন নিতে চাই বা স্যালারি এগেনস্টে পার্সোনাল লোন নিতে চাই, তাহলে এই লোন অ্যাপ্লিকেশনের প্রসিডিওর অ্যাক্রস দ্য বোর্ড সেম ফর অল ফ্যাকাল্টিজ, সো ইট ইজ ইমপ্লিমেন্টেড ইন দ্য সুপার ক্লাস এমপ্লয়ি। এতটুকু আমরা কনভিন্সড। আচ্ছা, অলসো অ্যাপ্লাই ফর লিভ এটাও ইমপ্লিমেন্টেড, কারণ এটাও অ্যাক্রস দ্য বোর্ড সব এমপ্লয়ির জন্য সেম এক্সেপ্ট ফ্যাকাল্টি। তাহলে এটাকে কে ওভাররাইড করবে? শুধুমাত্র ফ্যাকাল্টি, আর এটাকে ওভাররাইড করবে না। এখন ফ্যাকাল্টি যে ওভাররাইড করবে এটা ফ্যাকাল্টির চয়েস, আর এটাও যে কেউ ওভাররাইড করবে না সেটাও তাদের চয়েস, কিন্তু চাইলে কিন্তু ওভাররাইড করা যাবে। বুঝেন বিষয়টা? চাইলে দুইটাকেই ওভাররাইড করা যাবে, কিন্তু জি স্যার। লজিক্যালি এটাকে কেউই করবে না, আর এটাকে শুধুমাত্র ফ্যাকাল্টি করবে, ওকে। তাই না? জি। তো তাহলে আমরা যদি অ্যাকাউন্টেন্ট ঢুকি তাহলে আমরা দেখবো যে অ্যাকাউন্টেন্ট কোনোটাই ওভাররাইড করছে না, আর ফ্যাকাল্টিতে যদি ঢুকি তাহলে দেখবো যে ফ্যাকাল্টি শুধু আপনার এই অ্যাপ্লাই ফর লিভ এটাকে ওভাররাইড করছে। কিন্তু অ্যাকাউন্টেন্ট বা ফ্যাকাল্টি যদি চাইতো তাহলে তারা অ্যাপ্লাই ফর লোনটাকে ওভাররাইড করতে পারতো কিনা? এই যে করতে, হ্যাঁ। কোনো অসুবিধা ছিল না, করতে পারতো। কিন্তু আপনি যখনই বলবেন যে অ্যাপ্লাই ফর লোন ইজ এ ফাইনাল মেথড, তখন কিন্তু আমার এই ফ্যাকাল্টি ক্লাস অলরেডি এরর দিয়ে দিছে, বলতেছে it cannot override final method. আই সি। So as a author of a class, আপনি যদি মনে করেন আপনার মেথডটা যেভাবে আপনি ডিফাইন করছেন, that is the way all the subclass must use, so you can make it a final method. তো তখন আর আপনি চাইলেও ওভাররাইড করতে পারবেন না। ওকে স্যার। What about final class? ফাইনাল ক্লাস। ক্লাসের কোড চেঞ্জ করতে পারবে না একইভাবে। তো ক্লাসের কোড চেঞ্জ করতে পারবে না বাই আদার, তার মানে কি? এক্সটেন্ড করতে পারবে না। কারণ আপনি যখন এক্সটেনশন অ্যালাউ করেন, ইউ অ্যালাউ টু অ্যাড এক্সট্রা ফিল্ড, এক্সট্রা মেথড, ইভেন ইনহেরিটেড মেথডকেও আপনি ওভাররাইড করতে পারেন। তো তাহলে আপনার ক্লাসের কোডটা আসলে চেঞ্জ হচ্ছে। সো ফাইনাল ক্লাস মানে এটার কোড আর চেঞ্জ হবে না। তো এখন আপনাকে এটার একটা রিয়েল টাইম ইউজ কেস দেখাই। যেমন ধরেন র্যান্ডম ক্লাস, এইটা আমার খুব ফেভারিট একটা ক্লাস। আমি র্যান্ডম নাম্বার যখনই আমার দরকার হয় আমি এই ক্লাসটা ইউজ করি। হ্যাঁ, কিন্তু আপনি যদি ইন্টিজার র্যান্ডম জেনারেট করতে চান, আমরা দেখতে পাচ্ছি দুইটা ওভারলোডেড অপশন আছে আমার। একটা হচ্ছে জেনারেট এ র্যান্ডম ইন্টিজার উইদিন দ্য হোল রেঞ্জ অফ ইন্টিজার, আর একটা হচ্ছে আমি যদি বাউন্ড দিয়ে দিই, ইট উইল বি ট্রিটেড অ্যাজ আপার বাউন্ড, তাহলে 0 থেকে বাউন্ড -1 পর্যন্ত ওই রেঞ্জের মধ্যে সে একটা পজিটিভ ইন্টিজার রিটার্ন করবে।
ওকে স্যার। কিন্তু আমি খুব খুশি হতাম যদি এখানে লোয়ার বাউন্ড আপার বাউন্ড দুইটা বাউন্ড দেওয়ার অপশন থাকতো, কিন্তু আচ্ছা। আনফরচুনেটলি সেটা নাই। হুম। বাট এই ক্লাসটা আমার খুব পছন্দ। সো হোয়াট ক্যান আই ডু? আই ক্যান অ্যাকচুয়ালি, You can override. হ্যাঁ, তাহলে ওভাররাইড না, এক্সটেন্ড। তাহলে আমি Extend, আমার right. ইউটিলিটি প্যাকেজে আমি একটা র্যান্ডম ক্লাস এক্সটেন্ড করতে পারি। সো মাই র্যান্ডম হ্যাজ এভরিথিং হোয়াট এভার ইজ ইন র্যান্ডম। অন টপ অফ দ্যাট আমি একটা লোয়ার বাউন্ড আপার বাউন্ড দিয়ে একটা এক্সটেন্ড ইমপ্লিমেন্ট করলাম। তাহলে এখন সে আমাকে লোয়ার আর আপারের মধ্যে একটা ইন্টিজার। ওকে, হুম। তো তাহলে এইটা অ্যালাউ করলো কেন? এই কারণে করলো যে র্যান্ডম ইজ নট এ ফাইনাল ক্লাস। তাহলে এখানে আমরা দেখছি যে পাবলিক ক্লাস র্যান্ডম এক্সটেন্ড অবজেক্ট ইমপ্লিমেন্ট সিরিয়াল, দ্যাটস ইট। এখন আমি যদি বলি যে না, আমার স্ক্যানার একটা ইউটিলিটি ক্লাস, এটাও ইউটিলিটি ক্লাস জাভা ডট ইউটিল, কিন্তু এটাকে আমি এক্সটেন্ড করতে চাই, আই ওয়ান্ট টু অ্যাড সাম মোর মেথডস যেটা স্ক্যানারে আছে তার সাথে, সেই জন্য আমি এক্সটেন্ড করতে চাই। কিন্তু প্রবলেম হলো যে স্ক্যানার ক্লাসের অথর বলছে যে আমাকে এক্সটেন্ড করা যাবে না। এই যে দেখেন যে ফাইনাল ক্লাস স্ক্যানার ক্যানট বি ইনহেরিটেড। কাজে আমি চাইলেও এখন স্ক্যানার ক্লাসকে এক্সটেন্ড করতে পারবো না। কেন পারবো না? কারণ স্ক্যানার ক্লাসের অথর বলে রাখছে যে পাবলিক ফাইনাল ক্লাস। ওকে, জি স্যার। হ্যাঁ, তো এইভাবে তাহলে আমার ফাইনাল ফিল্ড, ফাইনাল মেথড এবং ফাইনাল ক্লাস। তাহলে আমরা এটা এইটুকু আমাদের হয়ে গেল। এইটুকুতে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? নো স্যার। ওকে, গুড। এখন আমরা দেখব যে ট্যাব পে। ওকে, এখানেই দেখেন আমার যে এফএক্সএমএল গুলো আছে। আমি যদি এখানে যাই, আমার যে কমন ড্যাশবোর্ড এবং আমার অ্যাড নিউ ইউজার, এই দুইটা এফএক্সএমএল কে যদি আমরা দেখি সাইড বাই সাইড, ওকে, তাহলে আমার এই ড্যাশবোর্ড এফএক্সএমএল এর প্যারেন্ট কে? হু ইজ দ্য প্যারেন্ট নোড হিয়ার? স্যার, কুড ইউ রিপিট? আমি কিছু শুনতে পারিনি। এই এফএক্সএমএল টার প্যারেন্ট নোড কে? প্যারেন্ট। ও স্যার, দেখি মেনু বার। ও না স্যার, Note. বর্ডার পেইন। বর্ডার পে। বর্ডার পেইন। গুড, ওকে। আর এখানে আমরা ইউজার অ্যাড করছি, এইখানে প্যারেন্ট নোড কে? অ্যাঙ্কর পেইন। অ্যাঙ্কর পেন। এখন এই অ্যাঙ্কর পেনের মধ্যে দেখেন আমি একটা ট্যাব পেন ইউজ করেছি, এই যে। ও হ্যাঁ হ্যাঁ। নাও দিস ট্যাব পেন কন্টেন্স, এটাকে এক্সপ্যান্ড করলে দেখা যাবে, ইউ ক্যান সি, এটাকে যদি এক্সপ্যান্ড করি, এই যে 3 ট্যাব। নাও ইচ ট্যাব again contains anchor pen, এই যে। আচ্ছা, জি স্যার। যদি ট্যাবে আমি অ্যাঙ্কর না দেই তাহলে প্রত্যেকটা ট্যাবে একটার বেশি নোট দেওয়া যাবে না। তো সেটা আনলাইকলি কেস যে আপনি একটা ট্যাবে একটা নোটই রাখবেন। তো যেহেতু একটা ট্যাবে একটার বেশি নোট দেওয়া যায় না, সেই জন্য আমি যদি মাল্টিপল নোট রাখতে চাই তাহলে ওই ট্যাবে আবার আমাকে একটা লেআউট দিতে হবে। লাইক স্যার, ফর এক্সাম্পল মানে অ্যাঙ্কর পেজ ইউজ না করে আমি যে একটা বাটন দিই, মানে আমি আর কাজ করতে পারবো না। মানে পারবেন, শুধু বাটনটাই থাকবে, আর কিছু থাকবে না। হ্যাঁ, ওটাই আর কি তো স্যার। সেটা সো ওটা তো স্যার আনরিয়ালিস্টিক স্যার। আবার ট্যাব নিজেও কিন্তু প্যারেন্ট হয়ে, আমার ওখানে হ্যাঁ, ওটাও দেখেছি। অ্যাঙ্কর পেন, দেখেছি। আপনি ট্যাব পেনটাকে প্যারেন্ট বানাতে পারেন। জি স্যার। এরকম কোনো অ্যাপ্লিকেশন দেখছেন নাকি যেখানে ট্যাব পেনটাই প্যারেন্ট? একটু আগে দেখিয়েছিলেন স্যার। কোথায়? একটু আগে কোন একটা এফএক্সএমএল এ দেখিয়েছিলেন যে প্যারেন্ট ছিল আপনার ট্যাব পেন। না, এটা স্যার মিনি আইরাস। মিনি আইরাস আগে। হ্যাঁ হ্যাঁ না, স্যার, মিনি আইরাস একটু আগে দেখিয়েছিলেন। মিনি আইরাস বর্ডার পেন।
ও সরি সরি, আচ্ছা বর্ডার পেন। কিন্তু এরকম কোনো অ্যাপ্লিকেশন দেখছেন যেখানে ট্যাব পেনটাই প্যারেন্ট মাল্টিপল? স্যার যে টেবিল ভিউ তো মনে হয় স্যার দেখিয়েছিলেন আমার যতটুকু মনে পড়ে, যে যখন না, টেবিল ভিউ শেখাচ্ছিলেন। না, ওটা অ্যাঙ্কর পেন ছিল। অ্যাঙ্কর পেন ছিল। ট্যাব পেন আপনাদের আমি কখনোই এক্সপ্লেন করি না, আজকেই প্রথমে। আচ্ছা এই যে আপনার ব্রাউজার, এটাই তো ট্যাব পেন। এই যে এটার প্যারেন্টই তো ট্যাব। এটা একটা ট্যাব, এখানে একটা স্যার, লেআউট। মাল্টিপল ট্যাব অ্যাক্সেসিং এট সাইমালটেনিয়াসলি। না, না, মাল্টিপল ট্যাব সাইমultaneously এখানেও হচ্ছে, কিন্তু এটা তো প্যারেন্ট না, প্যারেন্ট তো অ্যাঙ্কর পেন। কিন্তু জি। আমি বলছি যে প্যারেন্টটাই আপনার ট্যাব পেন হতে পারে। আর একটা ও আচ্ছা, ক্লাসিক এক্সাম্পল হচ্ছে আপনার ব্রাউজার। ব্রাউজার। ব্রাউজারের প্যারেন্টটাই একটা ট্যাব পেন, তাই না? জি স্যার। ওকে, এখন এই ট্যাব পেনে আমি যে এটা বাই ডিফল্ট অ্যাঙ্কর পেন থাকে, কিন্তু আমি চাইলে অ্যাঙ্কর পেনই রাখতে হবে এমন কোনো কথা নাই। এমন কোনো কথা নাই। আমি চাইলে আবার নন রেসপন্সিভ, ওকে। আমি চাইলে এখানে অন্য কিছুও দিতে পারি, কিছু নাও রাখতে পারি, আপনি যেটা বললেন। তো তখন শুধুমাত্র একটা নোড অ্যাড করা যাবে। তাহলে এই যে এখানে আমি অ্যাঙ্কর পেন ছিল, এটাকে আমি ডিলিট করে দিয়ে একটা বর্ডার পেন আনতে পারি, কোনো অসুবিধা নাই। তাহলে ট্যাব 1 এ অ্যাঙ্কর পেন আর ট্যাব 2 তে বর্ডার পেন, এগেন ইট হ্যাজ টপ, বটম, লেফট, রাইট, সেন্টার। আবার আমি যদি আজকে একটু নন রেসপন্সিভ। স্যার আমি স্যার বর্ডার পেন আর অ্যাঙ্কর পেন স্যার একটা ডিফারেন্সটা স্যার এখানে ভিজুয়ালি বুঝতেছি। বর্ডার আর পেনে সেম হচ্ছে। 5টা বর্ডার থাকে, 5টা বর্ডার আপনি 5টা নোট দিতে পারবেন, অ্যাঙ্কর পেনে আনলিমিটেড নোট দিতে পারবেন। এই ডিফারেন্স। স্যার বর্ডার পেনে 5টা। 5টা বর্ডার, তাই না? আপনার তো 5টা বর্ডার পেনে। তো এখন এখানে আমি একটু দেখাই, তাহলে এটাকে যদি একটু রান করি, তাহলে আমার বর্ডার পেনের সেন্টার আছে একটা লেভেল। বর্ডার পেনের সেন্টার আছে একটা লেভেল। সিআইটিএস অ্যাডমিনের একটা গোল হলো অ্যাড নিউ ইউজার। তাইলে আমার ওই অ্যাড নিউ ইউজার এফএক্সএমএল এর প্যারেন্ট যেটা অ্যাঙ্কর পেন, সেটা আমি সেন্টারে দিয়ে দিলাম, চলে আসছে। এখন এই ইনহেরিটেড ফিল্ড যেগুলো কমন ফর অল ইউজার, এগুলো দেওয়ার পরে আমার এই এখন স্টুডেন্ট হলে এই ট্যাবে আমি বাকি ফিল্ডগুলোর ইনপুট দিব। বাকি দুইটা ট্যাব আমার ডিসেবল করা, ভিজিবল ফলস করা আছে ট্যাবের। আর ইনিশিয়ালাইজে কিন্তু আমার ট্যাব পেনটাই ভিজিবল ফলস করা ছিল। ট্যাব পেনটাই কিন্তু সেট ভিজিবল ফলস, ট্যাব পেনটা আপনি দেখতেছেন না। কিন্তু যখন আপনি একটা ইউজার সিলেক্ট করবেন, তখন ট্যাব পেনটা ভিজিবল হবে, এবং সেই ইউজারের যে ট্যাব, সেইটা শুধু ভিজিবল ট্রু হবে। তো আপনি এখানে তখন শুধু ফ্যাকাল্টির এক্সট্রা ফিল্ডের ইনপুট দিতে পারবেন, স্টুডেন্ট অ্যাকাউন্টেন্ট পারবেন। বাট আপনি যদি স্টুডেন্ট সিলেক্ট করেন, তখন ফ্যাকাল্টি অ্যাকাউন্টেন্ট পারবেন না, তখন শুধু স্টুডেন্টের এক্সট্রা ফিল্ডগুলো। তাহলে যদি এরকম হয় যে একটা এফএক্সএমএল আপনি কাজ শুরু করছেন, মাঝপথে যাওয়ার পরে বাকি 50% এর জন্য আপনার মাল্টিপল ওয়ে থাকতে পারে, তখন আপনি এই নোটগুলোকে, মাল্টিপল ওয়ের জন্য যে বাকি নোট, সেগুলোকে আপনি এরকম ট্যাব পেন দিয়ে অর্গানাইজ করতে পারেন। মানে ইটস অ্যান অপশন। ওকে, ওকে। তো আমার এটার ক্ষেত্রে যেহেতু আমি এনেবল ডিসেবল করতেছি, ট্যাব পেনকে আলটিমেটলি ইনিশিয়ালাইজে ডিসেবল রাখতেছি, এবং এখানে আবার কম্বো বক্সের অন অ্যাকশনে গিয়ে এই ট্যাবগুলোকে ইন্ডিভিজুয়াল এনেবল ডিসেবল করতেছি। সো দেয়ারফর আমার এই ট্যাবগুলোরও এফএক্স আইডি লাগবে, আবার ট্যাব পেনেরও অ্যাজ এ হোল এফএক্স আইডি লাগবে। রাইট। জি স্যার। ঠিক আছে, তাহলে এটা বুঝলেই হলো। ওকে, তাহলে এই হচ্ছে আমার ট্যাব পেন। এটুকু কোনো প্রবলেম? নো। ওকে, এখন আমরা দেখব যে টেবিল ভিউ এর জন্য ডামি ক্লাস বিষয়টা কি।
ওকে, নাও আমরা যদি আমাদের মিড প্রিপারেশন প্রজেক্টে যাই, এটা ছিল ক্রেডিট কার্ড রিলেটেড, রাইট? জি স্যার। তো এইটার যে টেবিল ভিউটা ছিল, ওখানে কয়টা কলাম আমরা শো করেছিলাম আপনার যদি খেয়াল থাকে? স্যার এক্স্যাক্টলি নাই, বাট লাইক অ্যারাউন্ড 5, না, 4। 4. ওকে। মিড টার্ম প্রিপারেশন ফর প্র্যাকটিস, এই যে এটা করেছিলাম আমরা সলভ, মানে আমি করেছিলাম এটা, অন্য সেকশন গুলোতে হয়তো স্যার অন্যটা করিয়েছেন। তাহলে আমার টেবিল ভিউতে আমি কি শো করেছিলাম? আমি টেবিল ভিউতে শো করেছিলাম কার্ড নাম্বার, হোল্ডার নেম, গেটওয়ে নেম এন্ড ক্রেডিট লিমিট। রাইট। তাহলে 4টা কলাম ছিল, ক্যান ইউ রিকল? জি স্যার। আচ্ছা, এখন আমার মডেল ক্লাসের ফিল্ড কি? কার্ড নাম্বার, হোল্ডার নেম, ডেট অফ এক্সপায়ারি, গেটওয়ে নেম, কার্ড টাইপ, ক্রেডিট লিমিট। হ্যাঁ। অ্যানুয়াল ফি বলে কোনো ফিল্ড আছে না। না? কিন্তু আমরা জানি ক্রেডিট কার্ডে একটা অ্যানুয়াল ফি দিতে হয়, বাট দ্যাট অ্যানুয়াল Right. ফি অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য কার্ড টাইপ। সিলভার হইলে এত, গোল্ড হইলে এত, প্লাটিনাম হইলে এত। তা আমার কার্ড টাইপটাই যদি ফিল্ড থাকে, তাহলে অ্যানুয়াল ফি যদি আমি আলাদা আরেকটা ফিল্ডে রাখি, ওটা রিডান্ডেন্ট ইন এ ওয়ে, যে ওটা ক্যালকুলেট করা যায়। হুম। সো এই জন্য Okay. আমরা এখানে অ্যানুয়াল ফিটা রাখি নাই। আচ্ছা স্যার। কিন্তু আমি এখন আমার কোয়েরিতে বলছি যে না, আমার এই লোড যখন আমি করব ক্রেডিট কার্ড গুলো, তখন আমার অ্যানুয়াল ফি একটা কলাম আসবে, 5th কলাম। আচ্ছা। এইটা এখন আমি অ্যাড করলাম। জি স্যার। বাট হোয়াট ইজ দ্য প্রবলেম? এখন দেখেন, হোয়াট হ্যাপেন্স when a specific table column cell value, আচ্ছা এইটা আমার ছিল ফাইনাল, এরপরে আমার হইলো, এটা হলো টেবিল ভিউ। না, ডামি ক্লাস, ইউজ অফ ডামি ক্লাস। ওকে, ঠিক আছে। তো হোয়াট ইফ এইখানে হবে না, আরো নিচে হবে। এখানে হবে। ওকে, তো যখন একটা স্পেসিফিক টেবিল কলাম সেল ভ্যালু অফ এ টেবিল ভিউ is calculated at runtime instead of getting the value from a model class field, এটা যখন আমরা করতে চাই তখন আসলে কি ঘটে? ওকে, ওকে। generally a table column cell values are retrieved from a field of the model class instances which are already added to the observable list items in the table view instance, right? রাইট। Okay, কিন্তু in our case there is a table column whose value is not a field value of the model class, rather it's a calculated value from other info at runtime. জি স্যার। তাহলে প্রবলেমটা কি হবে? প্রবলেমটা হবে there is no set cell value factory configuration for this table column. রাইট। As a result, the table view can't get the table column values from items. Items তো এটা নাই। Items তো আপনি হ্যাঁ। ক্রেডিট কার্ড অ্যাড করছেন। ক্রেডিট কার্ডে তো অ্যানুয়াল ফি বলে কিছু নাই। জি। Solution কি? So we have to use a dummy class. The purpose of the dummy class is just to serve the table view to show the output of a custom requirement of a query. It is not part of the database. এই জন্য আমরা এটাকে ডামি ক্লাস বলছি। এই ক্লাসের অবজেক্ট ডাটাবেসে কখনোই যাবে না, কারণ এটা কোয়েরি আউটপুট। রাইট। এটা আমরা মানে ডেটা প্রসেস করেই দেখাবো। রাইট, অনলি ফর শো, মানে টেবিলটাকে সার্ভ করার জন্য এই ক্লাসটা আমরা ক্রিয়েট করব।
কারণ Okay, sir. মডেল ক্লাস দিয়ে আমরা টেবিলের সবগুলো কলামকে রিপ্রেজেন্ট করতে পারছি না। জি স্যার। So what it will contain? It will contain all required fields of the model class for some of the table columns, and also additional dummy field or fields to hold the calculated value which are not part of the model class. And finally, we need to use the dummy class as the generic type replacement for table view and table column FXIDs. ওকে স্যার, বুঝতে পারছি। So তাহলে আমরা আমাদের এটাকে কিভাবে প্রসেস করতে পারি? So in our dummy class আমাদের 5টা কলাম, so 5টা ফিল্ড থাকবে। So dummy table view class, তো যে চারটা ছিল ক্রেডিট কার্ড, হোল্ডার নেম, গেটওয়ে নেম, কার্ড লিমিট তো ছিলই। এখন আমরা অ্যানুয়াল ফি আরেকটা অ্যাড করলাম। এখন দেখেন এইগুলোর এই চারটার ভ্যালু আসবে ফ্রম মডেল ক্লাস ফিল্ড, অর্থাৎ ক্রেডিট কার্ড ক্লাস থেকে আসবে, আর এই ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা স্যার, যেহেতু মডেল ক্লাস ফিল্ড থেকে আসতেছে, আমরা এটা ইনহেরিট করতে পারতেছি না? না না, ইনহেরিট করব কেন? ও, ইনহেরিট তাহলে করলে তো সেপারেট ইনস্ট্যান্স হবে। ইনহেরিট করলে তো সব ফিল্ড চলে আসবে। এই ক্লাসটা জি জি। যে কয়টা কলাম সে কয়টা ফিল্ড। তো এটার জি। কনস্ট্রাক্টরে আমরা মডেল ক্লাসের ফিল্ডগুলোকে সাপ্লাই দিব, যেগুলো পাওয়া যাবে। তো এই যে 5টা ফিল্ড আমি সাপ্লাই দিচ্ছি, প্রথম 4টা আমার মডেল ক্লাসের ফিল্ডটাকে গেটার দিয়ে বের করে এনে এখানে সাপ্লাই দিব, আর 5 নাম্বার ফিল্ডটা আমি ক্যালকুলেট করে সাপ্লাই দিব। দ্যাট ইজ দ্য আইডিয়া। ওকে। তো তাহলে আমার এটার ইউজটা কোথায় হচ্ছে? তাহলে আমরা যদি কন্ট্রোলারে চলে যাই, ক্রেডিট কার্ড ভিউ কন্ট্রোলার, তাহলে আমার এই যে লোড বাটন যেটা ছিল, আমার উদ্দেশ্য হলো যে লোড বাটনে ক্লিক করলে এই 5টা ফিল্ড দেখাবে কোত্থেকে? এই কার্ড লিস্ট থেকে। কার্ড লিস্টে আমি কার্ড অবজেক্ট গুলো অ্যাড করছি বা ডাটাবেস থেকে লোড করছি। তাহলে এই ডাটাবেস থেকে আমার যতগুলো ক্রেডিট কার্ড আছে সেগুলো আমার কার্ড লিস্টে লোড করা হয়েছে। এখানে আমরা ইনপুট দিয়ে সেটা করছি, যাই হোক। তাহলে ওটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন ডেটা, কার্ড লিস্ট। কার্ড লিস্টটাকে ফিল্টার করে আমি লোড করব টেবিলে উইথ অ্যান এক্সট্রা কলাম, যেটা ফিল্ডে নাই। তো তাহলে এই লোড বাটনে গিয়ে আমাকে এই কাজটা করতে হবে, আসল কাজটা। তাহলে লোড বাটনে যদি আমি যাই, যে লোড বাটন, তো প্রথমে আমি তো একটা একটা করে কার্ড, আমার যে মডেল ক্লাস অবজেক্ট সেটাকে আমি দেখলাম যে তারা ফিল্টার ক্লিয়ার করে কিনা। ওকে, 2টা ফিল্টার ছিল, 2টা ফিল্টার ক্লিয়ার করে। তাহলে এই সিটাকে কনসিডার করা যায় টেবিলের রোর জন্য, কিন্তু এই সিটাকে আমি টেবিলে অ্যাড করতে পারবো না। তা আমাকে কি করতে হবে? আমাকে এখন আগে ডামি ক্লাস। ডামি ক্লাসের একটা অবজেক্ট বানাতে হবে। তো ডামি ক্লাসের অবজেক্ট বানাতে হলে ওটার যে 5th ফিল্ড অ্যানুয়াল ফি সেটাকে ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে আমি দেখতেছি যে আমার কার্ড টাইপ যদি সি, যেটা কোয়ালিফাই করলো ফর টেবিল লোডিং এর জন্য, সেইটার কার্ড টাইপ যদি সিলভার হয়, অ্যানুয়াল ফি 1000, গোল্ড হলে 2000, প্ল্যাটিনাম হলে 5000, টাইটানিয়াম হলে 10000। এখন আমি যখন ভ্যালুটা বের করে ফেললাম, এখন আমি কনস্ট্রাক্টরে এই যে 4টা ফিল্ড ভ্যালু গেটার দিয়ে এনে দিয়ে দিচ্ছি, 5 নাম্বার ক্যালকুলেট ভ্যালুটা দিয়ে দিচ্ছি। তাহলে ডি হচ্ছে আমার এখন ডামি ক্লাস ইনস্ট্যান্স। তাহলে আগে আমি অ্যাড করতাম এখানে সি, এখন আমি অ্যাড করব ডি টেবিল ভিউ এর আইটেমসে। জি স্যার। আচ্ছা, তো এটা তো গেল আমার ইউজের ব্যাপারটা। কিন্তু আমাদেরকে সেট সেল ভ্যালুতে আগে আমি কি করতাম? আগে আমার এখানে 4টা কলামকে আমি সেট সেল ভ্যালু করেছিলাম, যার সোর্স ছিল ক্রেডিট কার্ড, কমা স্ট্রিং ক্রেডিট কার্ড, এবং ক্রেডিট কার্ড ক্লাসের ফিল্ড। কিন্তু এখন আমাকে বলতে হবে ডামি টেবিল ভিউ ক্লাস, কমা স্ট্রিং, ডামি টেবিল ভিউ ক্লাস, কমা ফ্লোট, এবং ডামি টেবিল ভিউ এর ফিল্ড গুলো। ওকে। এন্ড অলসো আমার যে এফএক্স আইডি, সেখানে গিয়েও এই অ্যাকর্ডিংলি চেঞ্জ গুলো করতে হবে। তাহলে আমার এখানে টেবিল ভিউতে ছিল ক্রেডিট কার্ড, এই যে টেবিল ভিউতে ছিল ক্রেডিট কার্ড, এখন আমি ক্রেডিট কার্ডের জায়গায় দিব ডামি টেবিল ভিউ ক্লাস। টেবিল কলামে ছিল ক্রেডিট কার্ড, কমা স্ট্রিং, এখন আমি দিব ডামি ক্লাস, কমা স্ট্রিং। স্যার, এটাতে কি 2টা ইনস্ট্যান্সে রিডান্ডেন্ট ইনফরমেশন হয়ে যাচ্ছে না? একটা তো আপনার মডেল ক্লাস ইনস্ট্যান্স, আর একটা তো টেম্পোরারি ইনস্ট্যান্স অনলি ফর টেবিল। ও, এই টেবিলের এটা আমরা মানে টেবিল দেখানো হয়ে গেলে কি ডিলিট করে ফেলতেছি বা ডিস্ট্রয় করে ফেলতেছি? ক্লাস তো আর ডিলিট হবে না, টাইপ হিসাবে এটা থাকবে।
কিন্তু না স্যার, মানে আমি ক্লাসের ইনস্ট্যান্স গুলোই আইটেমসে বললাম। যা ঢুকিয়ে দিলেন সেটা কি আপনি ডাটাবেসে হ্যাঁ। কোথাও সেভ করতেছেন? না, এইটা শুধু আপনি Right. টেবিল ভিউ এর আইটেমসে দেওয়ার জন্য অবজেক্টটা ক্রিয়েট করতেছেন, দ্যাটস অল। তাহলে এটা Okay, okay. এটা তো একটা টেম্পোরারি ফর ভিউইং পারপাস। জি স্যার। বুঝতে পারছি। ওকে, এখন কোশ্চেন হলো যে আপনার ডামি ক্লাস লাগবে কিনা। If you see all the column values are coming from the model class field, you don't need dummy class. রাইট। কিন্তু আপনার যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আপনার কোনো একটা এক বা একাধিক কলাম ভ্যালু অ্যাকচুয়ালি ক্যালকুলেটেড, তো তখন কিন্তু আপনাকে ডামি ক্লাস ইউজ করতে হবে। তো এটা খুব প্র্যাকটিক্যাল রিকোয়ারমেন্ট, অনেক জায়গাতেই থাকে। তো আপনার প্রজেক্টে সেরকম মানে স্যার ওয়ার্কিং গুলো দেখানোর জন্য ক্যালকুলেশনের ওয়ার্কিংটা। আপনি এমন একটা ভ্যালু দেখাতে চাচ্ছেন পার্ট অফ দা টেবিল যেটা আসলে কোনো ফিল্ডে স্টোর করে রাখা নাই বা রাখার প্রয়োজনও নাই, সেটা হয়তো ইমপ্লিসিটলি ইমপ্লাইড। কাজে যেটা ইমপ্লিসিটলি ইমপ্লাইড সেটা আপনি স্টোর করতে যাবেন কেন? ধরেন স্টুডেন্ট টেবিলে যদি আমি এখন ইউনিভার্সিটি নেম দেখাই, এটা তো আপনার আইইউবি হবে, তাহলে আপনার ওই স্ট্যাটিক রাখারই দরকার। কিন্তু এখানে আপনি একটা কলামে দেখাইতে চান আইইউ। আচ্ছা, তো যদি সেরকম থাকে তখন আপনি ওটা ডামি ক্লাস ইউজ করতে পারেন। বা এখানে আমি অ্যানুয়াল ফি দেখাইতে চাচ্ছি, কিন্তু অ্যানুয়াল ফি আসলে ইমপ্লিসিটলি স্টোর করা নাই ক্রেডিট কার্ডে, কারণ এটা প্রয়োজন নাই। সর্ট অফ আমি কার্ড টাইপ থাকলেই আমি বুঝতে পারবো যে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল ফি। ওকে ওকে স্যার। জি স্যার। এখন এই যে এই অ্যাভারেজ লিমিট ক্যালকুলেশনে আমার যে এই বাটনটার অন অ্যাকশনও কিন্তু আমাকে এখন এইটার থেকে যে গেট আইটেমস গুলো পাবো সেগুলোকে ইউজ করে অ্যাভারেজ স্যালারি বের করতে হবে, অ্যাভারেজ লিমিট। বাট স্যার একটা কোশ্চেন হচ্ছে লাইক অ্যানুয়াল ফিটা তো স্যার আপনার এটা একটা ব্যাংকের পলিসি, সো এনিওয়ে আমি জানলেও বাট আমি শো কেন করবো না? তো করতেছি এই যে না যে ওই যে যেটা বললেন এই যে আমি ক্লাসের কথাটা, মানে যদিও অ্যানুয়াল ফিটা স্যার কিন্তু মডেল ক্লাসে রাখি নাই, ওই জায়গাটা স্যার আমি ক্লিয়ার না। কারণ আমি তো কার্ড টাইপ থেকেই জানবো যে কোনটার অ্যানুয়াল ফি কত। আচ্ছা, এটা তো মানে ইমপ্লাইড, যে আপনি যে কোনো একটা ব্যাংকে গিয়ে দেখেন, ওখানে আপনি যদি ওই ফি স্ট্রাকচার গুলো দেখেন, দেখবেন বলা আছে যে সিলভারের অ্যানুয়াল ফি এত, গোল্ডের অ্যানুয়াল ফি এত, প্লাটিনামের অ্যানুয়াল ফি এত। তার মানে আপনার অ্যানুয়াল ফি ইজ টাইড উইথ দ্য কার্ড টাইপ। তো কার্ড টাইপ যদি রাখেন তাহলে অ্যানুয়াল ফি রাখার দরকার কি? জি বুঝছে এখন। আপনি চাইলে রাখতে পারেন, সেটা অন্য জিনিস, কিন্তু আমি রাখি নাই। অ্যাজ এ রেজাল্ট আমি যখন এখানে দেখাতে যাচ্ছি তাহলে আমাকে তো একটা ডামি ক্লাস লাগবে, না হলে কি হবে, শুধু এই 4টা কলামের ভ্যালু দেখা যাবে, এই 5th কলামে কিছুই দেখা যাবে। ওকে, ইয়েস স্যার। জি স্যার। তাহলে এটা এখন আপনারা বুঝে গেলেন। ডামি ক্লাস। ওকে, ইউজ অফ ডামি ক্লাস কখন কোন কনটেক্সট ইউজ করতে হবে। আচ্ছা, লাস্ট যে জিনিসটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে যে ইউজ অফ মেনু বার। এটা আমরা দেখছি আমাদের আইআরএসেই আছে, কিন্তু আপনার প্রজেক্ট আপনি কিভাবে করবেন সেটা। তো এখানে খেয়াল করেন যে আমরা যখন একটা মেনু বার আনতে চাই, অ্যাঙ্কর পেন মেনু বার। এখন আপনি কি একটা টেবিল কলাম আনতে পারবেন আপনার এই সিনটাতে? ইয়েস স্যার। পারবেন না। টেবিল কলাম cannot instantiated in isolation. Table column should be composition as part of the table view instance. টেবিল কলাম আনতে পারতেছেন না তো, কারণ এককভাবে স্যার টেবিল ভিউ তো স্যার টেবিল কলাম থাকে। এই তো বলছি যে আপনি টেবিল ভিউ এর পার্ট হিসাবে টেবিল কলাম আসবে। জি স্যার। টেবিল ভিউ এর ভেতরে কম্পোজিশন হিসাবে টেবিল কলাম, তাই না? আচ্ছা, জি টেবিল স্যার। কলাম এককভাবে উইদাউট টেবিল ভিউ টেবিল কলাম এক্সিস্ট করতে পারে। জি স্যার। So you cannot bring the table column directly. কারণ এটা as an individual table column it doesn't have any meaning. এটাকে কলাম দাবি করতে হলে তার পাশাপাশি আরো কলাম থাকা লাগবে, যেটাকে আপনি কলাম দাবি করতে পারবেন না। It has to be part of the table.
স্যার যেহেতু স্যার আমি আনতেই পারছি না, তাহলে স্যার ওটা ওখানে স্টোর করার মানেটা কি? না, আমি তো টেবিল ভিউ আনতে পারছি। টেবিল ভিউর মধ্যে টেবিল ওটা ভিউ বুঝছি, ওটা বুঝছি, বাট এটা এফএক্স বললাম এর যে আমি সব মধ্যে নোটেই করতে আছে। বাসন কোসন নিয়ে হচ্ছে অনেক, এটা একটু বলেন অথবা মিউট করেন। তো তাহলে আপনার এই সব নোটই যে আমি সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো তা না, মূল কথা হলো এটাই। ঠিক আছে, ওকে স্যার। এখন ওই মেনু কিন্তু তাই। তাহলে মেনু এককভাবে একটা মেনু এক্সিস্ট করতে পারে না উইদাউট মেনু বার। তো মেনু ইজ পার্ট অফ মেনু বার। আবার মেনু আইটেম এককভাবে এক্সিস্ট করতে পারে না উইদাউট মেনু। তাহলে মেনু বার থাকতে হলে তাকে মেনুর ভেতরে থাকতে হবে, আর মেনু থাকতে হলে মেনু বারের ভেতরে থাকতে হবে। তাহলে আমি মেনু আইটেমও ইন্ডিভিজুয়ালি বসাইতে পারবো না, মেনু ইন্ডিভিজুয়ালি বসাইতে পারবো না, কারণ ইন্ডিভিজুয়ালি তারা আসলে হয় না। They don't make sense. হ্যাঁ, তাহলে আমি মেনু বার আনতে পারবো। এই যে স্যার মেনু বার। এমন কি স্যার কোনো প্যারেন্ট নোট আছে যেখানে এগুলো ইন্ডিভিজুয়াল প্লেস করা যাবে? হ্যাঁ, এমন প্যারেন্ট নোট কি স্যার এফএক্স এর কি অ্যাভেলেবল যেখানে আমি চাইলে যেমন ইন্ডিভিজুয়ালি টেবিল ভিউ এর একটা কলামে আপনি চেক বক্স বসাইতে পারেন, আবার চেক বক্স তো আপনি ইন্ডিভিজুয়ালও আনতে পারেন। ওটা না স্যার, এমন প্যারেন্ট নোটের মধ্যে কি আছে যেখানে আমি টেবিল কলাম বা মেনু, মেনু আইটেম ওগুলো আমি আনতে পারবো যদি আমি একটাই কাজ করতে চাই? না না, একটা কাজ আপনি পৃথিবীর কোথায় দেখছেন যে একটা মেনু আইটেম আছে? তাহলে তো ওটা বাটন, আচ্ছা মেনু আইটেম বলতেছেন। আপনি যদি ওটাকে ইন্ডিভিজুয়াল সিঙ্গেল পিস হিসেবে ট্রিট করতে চান, তাহলে তো এটা বাটনের সাথে পার্থক্য কি? আপনি অপশনস গুলোকে অর্গানাইজ করতে চান অ্যাজ এ ফ্লোটিং অপশন। এটা আপনার রিয়েল এস্টেট দখল করবে না, এটা এক্সপ্যান্ড করবে অ্যাজ পার্ট অফ দ্য মেনু বার, মেনুর ভেতরে মেনু আইটেম। এই জন্য তো এদেরকে আপনি অর্গানাইজ করে রাখতেছেন। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। এখন এটাকে যদি প্রিভিউ করি, তাহলে দেখেন মেনু বারটা এখানে শেষ হয়ে গেছে। কিন্তু আপনি যদি সিন বিল্ডারের মেনু বার দেখেন, ইটস স্ট্রেচ ফ্রম লেফট টু রাইট, কিন্তু এখানে সেটা হচ্ছে না। Right. তো আপনি বললেন যে ঠিক আছে, আমি এটাকে লম্বা করে দিই, তাইলেই তো হবে। লম্বা করে দিলাম, এখন ইট লুকস ফাইন। Right. বাট আমি যদি এটাকে রিসাইজ করি, এগেইন দ্য সেম প্রবলেম। কারণ হলো অ্যাঙ্কর টেনে বলা হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট এবং হাইট উইথ। আপনি যখন ড্র্যাগ করে বসাবেন, যে এক্স ওয়াই কোঅর্ডিনেট এবং যে হাইট উইথ থাকবে ওইটা ফিক্সড, যার কারণে এটা অ্যাডাপ্ট করতে পারছে না। এই জন্য আপনি যদি মেনু বার ইউজ করতে চান অ্যাঙ্কর পেনে, তাহলে অ্যাঙ্কর পেনে রিসাইজ করাটাকে ডিসেবল করে রাখতে হবে, এটা একটা অপশন হতে পারে। কিন্তু আপনি চাইলে আবার এই যে মাঝখানেও তো বসাইতে পারেন সেই ক্ষেত্রে, কিন্তু মেনু বার সাধারণত আমরা মাঝখানে তো দেই না, তো এটা টপেই থাকে সব অ্যাপ্লিকেশনে। তো সেই জন্য মেনু বারের জন্য আপনার বেস্ট চয়েস হচ্ছে বর্ডার পেন ইউজ করা। বর্ডার পেন ডাজ নট ওয়ার্কস উইথ হাইট। বর্ডার পেন দেখে যে এটা এক্সপ্যান্ডেবল নোড হলে পুরো বর্ডারটা সে অকুপাই করে। তাহলে এখন যদি আপনি একটা মেনু বার দিয়ে দেন, এখন কিন্তু সে অ্যাডাপ্ট করবে। যদি আপনি টপে দিয়ে দেন, তাহলে পুরো টপটা সে অকুপাই করবে। তো এখন কিন্তু আমার এই রিসাইজিং এর কোনো ইস্যুটা নাই। ওকে, Uh, তাহলে আমরা বুঝতে পারলাম যে মেনু বার যদি আমরা ইউজ করতে চাই, তাহলে আমার বেটার চয়েস হচ্ছে border pin. বর্ডার পেনের টপে ওটাকে দিয়ে দেওয়া। ওকে, আচ্ছা। জি স্যার। এখন আমার এখানে দেখেন, আমি যদি আইরাসের এটাকে যদি আবার দেখতে চাই, এটা কি, এটা কোনটা? এটা হচ্ছে আমার ক্রেডিট কার্ড। ওকে, সো লেটস ক্লোজ ইট। তাহলে এখানে যদি আমি কমন ড্যাশবোর্ডটাকে যদি আরেকবার একটু ওপেন করি, এখানে আমি এখন আরেকটা মেনু অ্যাড করছি, লগ আউট। ঠিক আছে, তাহলে আমার মেনু জি বারে আরেকটা মেনু আছে লগ আউট। এইটাতে আমি কোনো মেনু আইটেম রাখি নাই, মেনুতে ক্লিক করলে সে লগ আউট করবে। মানে অর্থাৎ বেসিক্যালি আই এম ট্রাইং টু গোয়িং ব্যাক টু মাই লগ ইন ভিউ এফএক্সএমএল। আমি ড্যাশবোর্ড এফএক্সএমএল থেকে আমার লগ ইন ভিউ এফএক্সএমএল এ ফেরত যেতে চাচ্ছি, ব্যাক বাটনের মতো। আইরাসও Okay. যেটা হয় আইরাসে যদি আমি এখন এখানে
লগ আউট বাটনে ক্লিক করি, এই যেখানে লগ আউটে ক্লিক করলে আমার আসলে লগ ইন ভিউ এফএক্সএমএল এ ফেরত যাবে। এই যে, তো বেসিক্যালি লগ আউট বাটনটা বেসিক্যালি ব্যাক বাটনের কাজ করতেছে, ড্যাশবোর্ড ভিউ থেকে লগ ইন ভিউতে ফেরত আসার জন্য অন দ্য সেম স্টেজ। তো সেম স্টেজে ফেরত যেতে গেলে আমাদের ব্যাক ট্র্যাক করে স্টেজটা পেতে হয়, এটা আমরা দেখছি আগের দিন, তাই না? ওই যে ইভেন্ট ডট গেট সোর্স আমাকে বাটন দিচ্ছে, তারপরে আমি বলছি বাটনের গেট সিন দিচ্ছে, তারপরে ওইটার আবার গেট উইন্ডো দিচ্ছে, সেটাকে স্টেজে কাস্ট করে লোকাল হ্যান্ডেলে নিয়ে সেট সিনের মাধ্যমে সিন চেঞ্জ করে দিচ্ছি। ক্যান ইউ রিকল দ্যাট? No, sir, I think I missed that class. মিস করলে তো আপনার দেখা উচিত ছিল। তো যাই হোক, যারা ছিলেন তারা কি এটা রিকল করতে পারতেছেন? হুম, আমাকে শেষ করে দিতে হবে, 12টা একটা মিটিং আছে। সো প্লিজ রেসপন্ড যারা ছিলেন। রেসপন্ড করেন। কি হলো? এই যে ইনহেরিটেন্স স্যার মনে পড়ছে না স্যার, সেকশন স্যার 3, মনে পড়ছে না। ইনহেরিটেন্সের যে সেকশন 3 মনে না করলে তো মুশকিল। ইনহেরিটেন্সের সেকশন 3 তে আমরা এটা করেছিলাম। সুইচিং এর বিষয়টা এই যে, হ্যাঁ স্যার এখন মনে পড়ছে স্যার, আমি কোশ্চেন করেছিলাম অনেক বেশি। হুম, হ্যাঁ স্যার পড়িয়েছিলাম স্যার। করেছিলাম না? হ্যাঁ, জি স্যার, জি স্যার। বাট স্যার কনসেপ্টটা স্যার মনে আসছে না, কিছু আইডিয়া আছে আর কি। আই গেস আমার একটু রিভিউ করা উচিত। পুরো জিনিস কিভাবে রিভিউ করবো? না আমি পার্সোনালি স্যার রেকর্ডিং দেখে নিব স্যার, কারণ আমার স্যার কনসেপ্টটা স্যার একটু প্রবলেম হচ্ছে, মানে আমি সাজাই স্যার গুছিয়ে বলতে পারছি না আপনাকে। আমরা সিন সুইচিং দেখছিলাম না, এটা কোন প্রজেক্টে দেখছিলাম? আইরাস রিলেটেড স্যার কথা হয়েছিল, যে আইরাসে যে আমরা ড্যাশবোর্ডে যাই, অনেক এই যে কিছু বলেছিলাম। মিড টার্ম প্রজেক্ট, ও মিড টার্ম প্রজেক্ট এটা করছিলাম। ওকে, ঠিক আছে, মিড টার্ম প্রজেক্ট, মিড টার্ম প্রিপারেশন প্রজেক্ট। ওকে, তাহলে এখানে আমরা এই যে আমাদের নিচে দুইটা বাটন ছিল না সিন সুইচিং এর জন্য, এটা ভুলে গেলে কেমনে হবে? এই যে এখানে আমার নতুন উইন্ডোতে আসে, এই যে, Okay, okay. আর এটাতে দিলে এই কারেন্ট উইন্ডোতেই আসবে। এটা করছিলাম না আমরা, এই যে। Oh, তো তাহলে এটা আসার জন্য আমার এখানে এই রেকর্ডিংটা আপনাদের দেখে নিতে হবে, হ্যাঁ? জি স্যার। তো তাহলে জি, এখানে স্যার। আমার এইখানে যেটা হচ্ছে, আমি যদি জাস্ট এখন আমাদের কোডে চলে যাই, অর্থাৎ ক্রেডিট কার্ড ভিউ কন্ট্রোলার, তাহলে এখানে আমার যে বাটনগুলো আছে, এই যে গো টু নেক্সট স্টেজ, তাহলে আমার একটা নিউ স্টেজ করতে হবে, করে আমি আমার এই যে পরের যে এফএক্সএমএল হাইয়েস্ট ক্রেডিট লিমিট ভিউ এফএক্সএমএল, ওইটা হুম। প্যারেন্ট বের করে আমি একটা সিন বানিয়ে রাখবো, নেক্সট সিন, এবং আমাকে একটা স্টেজেও নিউ করতে হবে, করে সেই স্টেজে আমি নিউ সিনটাকে সেট সিন করে শো করে দিলেই আমার কি হবে, এই যে নিউ স্টেজ চলে New window. নিউ উইন্ডো। Okay. স্টেজ হচ্ছে উইন্ডোর সাব ক্লাস। ওকে, তো এটা হলো, কিন্তু আমি যদি সেম স্টেজেই থাকতে চাই, তো সেম স্টেজ তো আমার স্টার্ট মেথডে অ্যাভেলেবল, যেটা আমাকে আমার যে ইনিশিয়াল যেটা জেভিএম আমাকে সাপ্লাই দেয়, সেটা আমার স্টার্ট মেথডে প্যারামিটার হিসেবে দেওয়া হয়। এই যে এখন এটা হচ্ছে স্টার্ট মেথডের লোকাল, কাজে এই ডিফল্ট স্টেজকে আমি কিন্তু কন্ট্রোলার ক্লাসের অন অ্যাকশন থেকে খুঁজে পাবো না, তাই না? জি স্যার। হ্যাঁ,
তো তাহলে এই যে গো টু নেক্সট সিন অন সেম স্টেজ, এখানে তাহলে আমি ওই ডিফল্ট স্টেজ ইকুয়াল টু ডিফল্ট স্টেজ ডট সেট সিন করলে কিন্তু হবে না, কারণ ডিফল্ট স্টেজ স্টার্ট মেথডে অ্যাভেলেবল কিন্তু এখানে অ্যাভেলেবল না। তাহলে আমাকে এখানে একটা লোকাল স্টেজ হ্যান্ডেল ডিক্লেয়ার করে আমাকে ব্যাক ট্র্যাক করে ইনস্ট্যান্সটা নিয়ে আসতে হবে, যেহেতু আমার হ্যান্ডেলটা অ্যাভেলেবল না যেটা স্টার্ট মেথডে ছিল। তাহলে আমার এই ইভেন্ট হচ্ছে আমার মাউস ক্লিক, এই যে অন অ্যাকশনের প্যারামিটার। তাহলে এই মাউস ক্লিকের সোর্স হচ্ছে আমার বাটন, বাটনটাকে আমি নোডে কাস্ট করে এই গেট সিন আমাকে এই নোডটা কোন সিনের উপরে আছে সেই সিনটা দিবে, মেথড চেন হচ্ছে, তখন এই সিন ইনস্ট্যান্সকে ক্লায়েন্ট বানিয়ে আবার গেট উইন্ডো, তাহলে এই সিনটা কোন উইন্ডোতে আছে, স্টেজ হচ্ছে উইন্ডোর সাবক্লাস, তাহলে আমি স্টেজ ইনস্ট্যান্সটা পাবো বাট উইন্ডো হ্যান্ডেল হিসাবে, তো এটাকে কাস্ট করে আমি আমার লোকাল স্টেজ হ্যান্ডেল নিলাম। তাহলে এই মেইন ক্লাসে যে ইনস্ট্যান্সটা জেভিএম সাপ্লাই করছিল, যে স্টেজ ইনস্ট্যান্সটা সাপ্লাই করছিল একটা লোকাল হ্যান্ডেলে, সেই লোকাল হ্যান্ডেল আমার এখানে অ্যাভেলেবল না, কিন্তু ওই এক ইনস্ট্যান্স আমি ব্যাকট্র্যাক করে নিয়ে আসলাম উইথ ইন এ লোকাল হ্যান্ডেল, তো সেটা ইউজ করছি। তো অ্যাজ এ রেজাল্ট আমার এটা এই সেম স্টেজে নতুন সিনটা আসবে। এটা বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এখন এখানে যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের সেটা হলো যে আমার এখানে এখানে আমি যদি এই বাটনের সোর্স ক্লিকের গেট সোর্স আমাকে বাটন দিবে, বাটনের গেট সিন করলে বাটনটা কোন সিনে আছে সেটা আমি পাবো। জি। তারপরে সিনটার কোন উইন্ডোতে আছে সেটা করলে আমি স্টেজ ইনস্ট্যান্সটা পাবো। রাইট। এখন বাটনের গেট সিন কেন কাজ করে? কারণ বাটনটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে নোড হিসাবে বসাইতে পারছি, এই জন্য এটা কাজ করে। ওকে। তো আপনি যদি আমার এই মেইন আইরাসে এখানে যদি আপনি আমার এই ড্রপ ডাউন ছিল এটাতে ক্লিক করেন, তাহলে এটা তো মেনু, এটাতে ক্লিক করেন, এটা তো মেনু আইটেম। এখন মেনু আইটেম কোন সিনে আছে, মেনু আইটেমের ডট গেট সিন বা মেনু ডট গেট সিন কিন্তু আপনাকে সিন দিবে না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স উইথ বাটন। বাটনের গেট সিন আপনাকে সিনটা দিচ্ছে, বাটনটা কোন সিনের উপরে আছে, কারণ বাটনকে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাইতে পারছেন অ্যাজ এন ইন্ডিভিজুয়াল নোড। বাটন একটা ইন্ডিপেন্ডেন্ট নোড হিসাবে আপনি সিনের উপর বসাইছেন, এই জন্য বাটনের গেট সিন আপনাকে সিনটা দেয়। কিন্তু মেনু এই ক্ষেত্রে লগ আউট মেনু বা কোনো একটা মেনু আইটেম আপনি ইন্ডিপেন্ডেন্টলি সিনের উপরে বসান নাই, তাহলে এদের গেট সিন কাজ করবে না। ওকে। তাহলে আপনাকে ইন্ডিপেন্ডেন্টলি বসাইছেন কাকে? এখানে ইন্ডিপেন্ডেন্টলি বসাইছি কাকে? মেনু বারকে সিনের উপরে ড্র্যাগ এন্ড ড্রপ করে কাকে বসাইছেন? মেনু বার। মেনু বার, তাহলে আপনার সিনের উপরে আছে মেনু বার। মেনু আইটেম হচ্ছে মেনু বারের ভেতরে আছে কম্পোজিশন, কাজে ওরা সরাসরি আপনার সিনের উপরে নাই, ওরা মেনু বারের ভেতরে আছে মেনু, আর মেনুর ভেতরে আছে মেনু আইটেম। সো মেনু বার বা মেনু এদের কেউই আপনাকে গেট সিন দিতে পারবে না, কিন্তু মেনু বার পারবে। ও রাইট, মেনু বার পারবে। বর্ডার পেইন। মেনু বার আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাইছেন, তাই না? আমি যখন এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা মেনু বার বসিয়ে দিলাম, তাহলে মেনু বার আমাকে গেট সিন দিতে পারবে, মেনু বার গেট সিন দিতে পারবে, কিন্তু আমি মেনু বসাতে পারছি না। সো মেনুকে গেট সিন করলে তো সিন পাবো না, ও সিনের উপরে বসানোই যাবে না, ও মেনু বারের ভেতরে থাকবে। মেনু আইটেমের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, আচ্ছা। আমার যদি একটা টেবিল ভিউ থাকে, এটাকে আমি সরাসরি সিনে বসাতে পারছি, তাহলে টেবিল ভিউ এর গেট সিন আমাকে সিন দিবে, কিন্তু আমি যদি টেবিল কলাম তো বসাতে পারছি না, টেবিল কলামের গেট সিন আমাকে সিন দিবে না। এখন বিষয়টা হলো যে আমি এই মেনু বা মেনু আইটেমের উপরে বেস করে আমি যদি ব্যাকট্র্যাক করে সিন পেতে চাই, সেটা বাটনে পসিবল, চেক বক্সে পসিবল, রেডিও বাটনে পসিবল, কম্বো বক্সে পসিবল, টেবিল ভিউতে পসিবল, মেনু বারে পসিবল, লেভেলে পসিবল, কিন্তু কম্পোজিশন হয়ে যেগুলো ভেতরে থাকে, যেমন টেবিল কলাম
বা মেনু বারের ভিতরে যেমন মেনু এবং মেনুর ভিতরে মেনু আইটেম, এগুলো দিয়ে কিন্তু পসিবল না। তো তখন আপনি কি করবেন? তো সেটাই হচ্ছে আমার দেখার বিষয়। তো তখন আমি যেটা করব, যে সেটা হলো যে আমার এই মেনু আইটেম যেটা আছে, আমার এই মেনু আইটেমের এই যে আমার এটা একটা মেনু, সরাসরি লগ আউট মেনুতেই আমি তখন অন অ্যাকশন দিতে পারি যে লোড লগইন ভিউ মেনু অন অ্যাকশন। তাহলে আমার ওই কারেন্ট সিনটা লাগবে এবং তার উইন্ডোটা লাগবে। তাহলে কারেন্ট উইন্ডোতেই আমি এখান থেকে আবার লগইন ভিউতে ফেরত যেতে পারবো। তো প্রশ্ন হলো যে সেটা আমি করব কিভাবে? তাহলে এটার কোডটা যদি দেখে আপনাদের শেষ করি, তাহলে কমন ড্যাশবোর্ড কন্ট্রোলারে যদি যাই, তাহলে দেখেন বাটন হলে আমি বলতে পারতাম, বাটনের যদি এফএক্স আইডি থাকে তাহলে আমি সরাসরি বাটনের এফএক্স আইডিটা ইউজ করতে পারতাম। কিন্তু যদি মেনু ক্ষেত্রে যদি আমি বলি, মেনুর একটা এফএক্স আইডি যদি আমি দিয়েও থাকি, যদি না দিয়ে থাকি, এই যে অ্যাকশন ইভেন্ট ডট গেট সোর্স আমাকে মেনুটা দিবে। যদি মেনুর এফএক্স আইডি না থাকে তাহলে আমি ইভেন্টের সোর্স হিসেবে মেনুটা পেতে পারি। তো সেটাকে আমি মেনুতে কাস্ট করে একটা মেনু হ্যান্ডেলে নিলাম, ধরেন নিলাম, ফাইন। এখন আমি যদি একটা স্টেজে লোকাল হ্যান্ডেলে এই এমটাকে মেনুটাকে যদি গেট সিন করতে চাই, এটা হবে না, বাটন হলে মেনু বার নিতে হবে। মেনু বার নিতে হবে। সো তখন আমাকে কি করতে হবে? আসলে তখন আমাকে যেটা করতে হবে যে আমার মেনু বারের একটা এফএক্স আইডি দিয়ে রাখবো, সেইটার গেট সিন করে গেট উইন্ডো করলে আমি কারেন্ট স্টেজটা পাবো। তখন সেটাকে আমি ইউজ করতে পারি ফর সেট সিন টু লগ ইন ভিউ এফএক্সএমএল। তো তাহলে আপনি এটা খেয়াল রাখতে হবে যে কোন নোটগুলোকে গেট সিন করা যাবে টু গেট ব্যাক টু ব্যাক ট্র্যাক করে উইন্ডোটা পাওয়ার জন্য, আর কোনগুলো করা যাবে না। এই হচ্ছে মোটামুটি আমাদের টার্গেট ছিল, আর আমাদের টার্গেট অ্যাচিভড। ওকে, এখন আপনাদের 12টায় আমার একটা মিটিং আছে, আপনাদের আর কোনো কোয়েরি আছে কিনা? স্যার আমরা মিডের গ্রেডটা কবে পেতে পারি? 6 তারিখের আগেই পাবেন। আচ্ছা, 6 ঠিক তারিখ আছে তো স্যার। উজ্জ্বল ডেট, তো তার আগেই দিয়ে দিব। ওকে স্যার, এই আর কি। এছাড়া আমার আর কোনো কোয়েশ্চেন নাই। ওকে, তো এখন আপনারা যেটা করবেন, আপনাদের যেটা আমি শেষ করার আগে একটুখানি বলে দিচ্ছি, এখন বন্ধে আপনারা কি করবেন। বন্ধে আপনারা যেটা করবেন, আপনাকে তো ইট ইজ এক্সপেক্টেড যে আপনার ক্লাস ডায়াগ্রাম মানে সিআরএ রিপোর্ট এখন কমপ্লিট। আপনার যেটা ফার্স্ট ভার্সন জমা দিয়েছিলেন ওটা পার্শিয়াল ছিল, কিন্তু কমপ্লিট সিআরএ রিপোর্ট না হলে আপনি ক্লাস ডায়াগ্রাম বানাবেন কিভাবে? তো ক্লাস ডায়াগ্রাম একটা ফার্স্ট ভার্সনটা 5 তারিখে দিবেন, ভালো কথা। কিন্তু আপনি 5 তারিখ পর্যন্ত বসে থাকলে হবে না। আপনি এখন জানেন যে আপনার 8টা গোল কি, তাহলে 8টা গোলের 8 8 16টা গোল, আর আপনার একটা ড্যাশবোর্ড, এই 17টা এফএক্সএমএল আপনি বানিয়ে ফেলেন। 17টা এফএক্সএমএল এর নোট কি হওয়া উচিত আপনি ওয়ার্কফ্লো দেখলে বুঝতে পারবেন। সো একটা ইনিশিয়াল এফএক্সএমএল বানিয়ে ফেলেন, নোটগুলোর এফএক্স আইডি দিয়ে দেন, হ্যান্ডলার মেথড ডিফাইন করে সেভ করে আপডেট কন্ট্রোলার করে রাখেন, তাহলে কন্ট্রোলারের স্কেলেটনটা রেডি হয়ে থাকলো। তাহলে আপনার ইন্টেলিজেন্টে আপনার এই কন্ট্রোলারের স্কেলেটন গুলো রেডি হয়ে থাকলো। ওকে, এফএক্সএমএল গুলো রেডি হয়ে থাকলো, কন্ট্রোলার গুলো রেডি হয়ে থাকলো। যদি টুকটাক মডিফিকেশন করতে হয় পরে করতে পারবেন। তাহলে এখানে আপনি কাজ আগায় রাখেন। এখন ক্লাস ডায়াগ্রাম যখন হবে তখন আপনি এই মডেল ক্লাসগুলো বানাবেন, ইউজার এবং নন ইউজার এবং ইউজার। এই মডেল ক্লাসগুলো না বানালে তো আপনি কন্ট্রোলারে কোড লিখতে পারবেন না, কারণ এখানে তো মডেল ক্লাসগুলো ইউজ হবে। জি স্যার। তাইলে আমার ক্লাস ডায়াগ্রাম কবে শেষ হবে, তারপর আমি মডেল ক্লাস বানাবো, তারপর আমি এফএক্সএমএল ডিজাইন করব। ইউ ডোন্ট হ্যাভ লাক্সারি টু ওয়েস্ট দ্যাট টাইম। আপনাকে 17 তারিখ কোর্স আউটলাইনে দেওয়া আছে, সেটা হয়তো আমরা 18 করতে পারি। ফাইনাল প্রজেক্ট সাবমিট করে দিতে হবে 4 জনের। তাইলে আপনি এই যে 11 দিন বন্ধ, এখানে ঘোরাফেরা আনন্দ সবই হবে, কিন্তু রাতে 2-1 ঘন্টা করে কাজ করতে হবে, আর নিজেরা 3-4 বার বসবেন। তাইলে কি হবে, এফএক্সএমএল গুলো রেডি হয়ে যাবে, ড্যাশবোর্ডের একটা কমন ডিজাইন করে ফেলতে পারেন 4 জন মিলে। তাহলে ড্যাশবোর্ড গুলো রেডি হয়ে যাবে, 4টা ড্যাশবোর্ড, আর যার 16টা করে এফএক্সএমএল, এবং এতগুলো আবার কন্ট্রোলারের স্কেলেটন রেডি করে রাখেন। তখন যেটা হবে যে আপনি ক্লাস ডায়াগ্রামটা শেষ হওয়া মাত্রই আপনি কন্ট্রোলার ক্লাসের ইমপ্লিমেন্টেশনে যেতে পারবেন।
ওকে? জি স্যার। তো এখন এই কন্ট্রোল এই ক্লাস ডায়াগ্রাম শেষ করতে হলে তো আপনার সিআরএ রিপোর্ট কমপ্লিট থাকতে হবে। তো এখন এটা ইমপ্লাইড যে আপনার সিআরএ রিপোর্ট কমপ্লিট। আপনি যদি ফার্স্ট ভার্সন জমা দিয়ে হাত গুটায় বসে থাকেন এতদিন, তাহলে তো কিছু করার নাই। তো সেটা যদি জি, স্যার। হয় তাহলে সেটাও আপনাকে এর মধ্যেই কমপ্লিট করে ফেলতে হবে। কারণ সিআরএ রিপোর্ট উপর বেস করে আপনি আবার ক্লাস ডায়াগ্রাম বানাবেন। তাহলে এই 11 দিন মাথার মধ্যে রাখেন যে আমি প্রতিদিন সারাদিনে যাই করি না করি, ঘোরাফেরা করি 24 ঘন্টা, আমি 2টা ঘন্টা রাখবো এই প্রজেক্টের জন্য। তাহলে কি হবে, 11 দিনে আপনি 22 ঘন্টা কাজ করলে, বা কেউ যদি বেশি করেন আরো ভালো, তাহলে আপনার একটা মোটামুটি শেপে দাঁড়ায় যাবে। ঠিক আছে? জি স্যার। তাহলে উইথ দ্যাট নোট আমরা আজকের মতো শেষ করছি। ওকে, আমার মিটিং এর টাইম So, হচ্ছে। স্যার অ্যাটেন্ডেন্সটা মিস হয়ে গেছে। sir, attendance. কত নাম্বার বলেন? Sir, 12. স্যার 30। Sir, 26. স্যার 18। 12, sir. Yes. স্যার 37। 37 স্যার। 27 বলতেছেন কেন? স্যার 37। ওকে, হয়েছে সবার? স্যার 30। স্যার 30 স্যার। ওকে, 16 স্যার। আপনারা একজন একজন ঘুম থেকে উঠেন, একজন একজন করে আসেন, এগুলো কি অনলাইনে কেন লেট হয়? আচ্ছা, ঠিক আছে, ওকে, ঈদ মোবারক থাকলো সবার জন্য। ইনোভেশন